তো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে রোজগার মতো আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। এসএসসি জিডির যে তোমাদের আর এক্সাম আর বেশি দিন নেই। আজকে তো 15 তারিখ হয়েই গেল, তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তার আজকে আরও একটি ক্লাস নিয়ে আমি হাজির হলাম নতুন। তোমাদের আজকে খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে এসেছি। তো চলো, ক্লাসটি তোমরা ভালো করে সবাই শুনবে। তো 1 নম্বর প্রশ্ন শুরু করা যাক, চলো। निम्नलिखित निम्नलिखित में से बौद्ध साहित्य की पहचान कीजिए। निम्नलिखित में से बौद्ध साहित्य की पहचान कीजिए মানে বৌদ্ধ সাহিত্য কি পেহচান হচ্ছে, সেটা হচ্ছে তোমার ত্রিপিটক যে গ্রন্থ, সেই ত্রিপিটক গ্রন্থেই বৌদ্ধ সাহিত্যের পেহচান পাওয়া যায়। তারপরে চলো 2 নম্বর প্রশ্ন শুরু করি। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রারম্ভিক বৌদ্ধ ধর্ম গ্রন্থ কি রচনা। ভালো করে শোনো প্রশ্নটা। প্রারম্ভিক বৌদ্ধ ধর্ম কি রচনা কিসনে কি থি। তো প্রারম্ভিক বৌদ্ধ ধর্ম কি রচনা কি থি, পালি ने। প্রারম্ভিক বৌদ্ধ ধর্ম কি রচনা কি থি, পালি ने। তারপরে ইউনানি 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউনানি লেখক জাস্টিস দেওয়ার किसे सैंडा कोटास कहता था। माने यूनानी लेखक जस्टिस देवर को किसे सैंडा कोटास कहता था। तो सैंडा कोटास कहता था चंद्रगुप्त मौर्य को। चंद्रगुप्त मौर्य को सैंडा कोटास कहता था एवं বলা যায় একই ভাষা। তারপরে 4 নম্বর প্রশ্ন শোনো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ने अपना बौद्ध ने अपना धर्म संदेश বৌদ্ধ ने अपना धर्म संदेश প্রথম কাহা पर दिया था। মানে প্রশ্নটা মানে বলছে বৌদ্ধরা বৌদ্ধ নে প্রথম তার ধর্মের যে সন্দেশ, সেই সন্দেশটা কোথায় দিয়েছিল। তো প্রথম যে বৌদ্ধ ধর্মের যে সন্দেশ, সেই সন্দেশটা দিয়েছিল সারনাথে। সারনাথ বলে একটি জায়গা, সেই সারনাথ বলে সেই জায়গাতেই দিয়েছিল। সিন্ধু। তারপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ভালো করে শোনো। 5 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে 5 নম্বর প্রশ্নটি। সিন্ধু ঘাটি সিন্ধু ঘাটি সভ্যতা কি বন্দরগাঁও কনসা হে। মানে সিন্ধু ঘাটি যে সভ্যতা ছিল, তার যে বন্দরগাঁও, সেই বন্দরগাঁওটি কোথায় ছিল। সেই বন্দরগাঁওটি ছিল লোথালে। লোথাল সেই বন্দরগাঁয়ের নাম। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কিস যুগ কি থি। মানে হরপ্পা সভ্যতা কোন যুগের ছিল। সে সময় যুগের ভাগ ছিল তাম্র, ব্রোঞ্জ, লিপ্ত, অনেক রকমের যুগের ভাগ ছিল। তো সেই যুগের মধ্যে হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। তো 7 নম্বর প্রশ্ন শোনো তোমরা সবাই, এবং ভালো প্রশ্নগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সিন্ধু ঘাটি সভ্যতা কি মুখ্য ব্যবসা কি ছিল। মানে সিন্ধু ঘাটি সভ্যতার যে লোকেদের, তাদের যে মুখ্য মানে জীবিকা, ব্যবসা যেটাই বলো তোমরা, সে মুখ্য তাদের জীবিকা কি ছিল। তো সিন্ধু ঘাটি সভ্যতার লোকেদের এর মুখ্য জীবিকা ছিল হচ্ছে কৃষিকাজ। ভালো করে শোনো, সিন্ধু ঘাটি সভ্যতার লোকেদের মুখ্য জীবিকা ছিল কৃষিকাজ। তারপরে 8 নম্বর প্রশ্ন, কৌটিল্য কা অর্থশাস্ত্র কি বর্ণনা। মানে কৌটিল্যের অর্থশাস্ত্র যে গ্রন্থটা, সেই গ্রন্থতে মানে কি বর্ণনা করা আছে। মানে কিসের ওপর ডিপেন্ড করে যে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটা লেখা হয়েছিল। সেই কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থতে মানে কোন ধরনের শাসনের কথা বর্ণিত আছে। এখানে শাসন মানে সেই রাজ্যের কৌটিল্যের যে অর্থশাস্ত্রের যে সময়কার শাসন রাজত্বকাল, সেই রাজত্বকালের শাসন এবং সিদ্ধান্ত ওর কথা সেই অর্থশাস্ত্র গ্রন্থে বর্ণিত আছে। 9 নম্বর প্রশ্ন, তোমরা ভালো করে শোনো 9 নম্বর প্রশ্নটি। ভারতীয় শাসনকে প্রতীক সত্যমেব জয়তে। भारतीय शासन की प्रतीक सत्यमेव जयते किस ग्रंथ से लिया गया है। माने भारतीय शासनेर प्रतीक जे सत्यमेव जयते जे एकटी ग्रंथ, সেই গ্রন্থটি মানে কোথায় থেকে নেওয়া হয়েছে,
সেটাই বলতে চাইছে। তো সেই গ্রন্থটি নেওয়া হয়েছে মুন্ডকোপনিষদ নামক একটি গ্রন্থে, সেই সময়কার মুন্ডকোপনিষদ নামক গ্রন্থ, সেই গ্রন্থ থেকে ভারতীয় শাসন কি প্রতীক সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। জয়েন 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 বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো এবার পরের প্রশ্ন শোনো, কোশ্চেন নম্বর 11। बुद्ध ने अपना पहला उद्देश्य कहाँ पर दिया था, মানে বলছে যে যে বৌদ্ধ ধর্মের প্রচারক, সে তার প্রথম যে বাণী বা উদ্দেশ্য সেটা কোথায় দিয়েছিল। তো সেটা দিয়েছিল তোমার সারনাথ বলে একটি জায়গা, সেই সারনাথ বলে সেই জায়গাতেই তার প্রথম বাণী মানুষের মধ্যে পথ প্রদর্শন করেছিল। তারপরে কোশ্চেন নম্বর 12। নিম্নলিখিত में से প্রাচীনতম রাজবংশ कौन सा है, মানে প্রশ্নটা বলছে যে নিম্নলিখিত में से প্রাচীন মানে তম যে শাসন রাজবংশ, সেই রাজবংশটা কোনটা বলছে। তো তোমরা সবাই জানো প্রাচীনতম রাজবংশ হচ্ছে মৌর্য সাম্রাজ্য, মৌর্য বংশ যেটা সেটাই প্রাচীনতম রাজবংশ। তো চলে যাও এবার পরের প্রশ্ন নম্বর 12। निम्नों में से वो व्यक्ति कौन है जिसका नाम देवनाथ प्रियदर्शी था, মানে বলছে নিম্নলিখিত में से কোন ব্যক্তি যার নাম দেবনাথ প্রিয়দর্শী, এই মানে একটি নাম, সেই নামে তাকে আখ্যা দেওয়া হয়েছিল। সেই মানে সেই শাসকটি কোন ছিল। তো তোমরা সবাই জানো সেই শাসক ছিল মৌর্য শাসক সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোককেই দেবনাথ প্রিয়দর্শী নামে আখ্যা দেওয়া হতো। তারপরে কোশ্চেন নম্বর 13 শোনো, অশোক নে তৃতীয় বৌদ্ধ পরিষদ কাহা পার বুলায়া থা, মানে বলছে যে অশোক যে তোমার প্রথম বৌদ্ধ পরিষদ, দ্বিতীয় বৌদ্ধ পরিষদ, তৃতীয় বৌদ্ধ পরিষদ করেছিল পরপর, তো তৃতীয় নম্বর যে বৌদ্ধ পরিষদ সেটা কোথায় ডেকেছিল, মানে বৌদ্ধ পরিষদের যে সভা, সেই সভাটি কোথায় করেছিল। তো বৌদ্ধ পরিষদে সেই সভাটি করেছিল পাটলিপুত্র নামক একটি জায়গায়। পাটলিপুত্র বর্তমানে সেটা বিহার রাজ্যে পড়েছে। পাটলিপুত্র নামক সেই জায়গায় সে তৃতীয় বৌদ্ধ পরিষদ ডেকেছিল। তারপরে 14 নম্বর প্রশ্নে চলে যাও। 14 নম্বর প্রশ্ন ভালো করে শোনো তোমরা প্রশ্নটি। সেলুকাসের নিকটে পরাজিত মানে সেলুকাসকে কে পরাজিত করেছিল। তো সেলুকাসকে পরাজিত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। ভালো করে শোনো, সেলুকাস সে নিকটে পরাজিত কর দিয়া থা, ও হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে 15 নম্বর কোশ্চেন, চাণক্য কো অন্য নাম, মানে চাণক্য কো কিস নাম সে কাহা যাতা হ্যায়। চাণক্যর মানে একটি নাম, অন্য ধরনের আরেকটি নাম ছিল, তাকে একটি উপাধি দেওয়া হয়েছিল চাণক্যকে। সেই চাণক্যর সেই উপাধিটি হচ্ছে বিষ্ণুগুপ্ত নামক একটি উপাধি, সেই উপাধিটি চাণক্যকে দেওয়া হয়েছিল। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বিষ্ণুগুপ্ত, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুগুপ্ত। তারপরে 16 নম্বর প্রশ্ন চলে যাও। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধ, এটা তোমাদের এর পিএসসির এক্সাম বলো, বেঙ্গল পুলিশের এক্সাম বলো এবং এসএসসি জিডিতে খুব আসে কলিঙ্গ যুদ্ধ, এর আগেও এসেছিল। তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসি, 261 বিসি। তারপরে 17 নম্বর প্রশ্নটি শোনো, প্রাচীন ভারত কা প্রশাসনিক শাসনকে শেষ জীবনকে, মানে প্রাচীন ভারতে কোন শাসক তার শেষ জীবনে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে জৈন ধর্ম স্বীকার করেছিল। প্রাচীন ভারতের কোন প্রসিদ্ধ শাসক তার শেষ জীবনে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করেছিল। তো সেটা হচ্ছে জৈন ধর্ম গ্রহণ করেছিল, তোমরা সবাই জানো চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল তার শেষ জীবনে। বৌদ্ধ ধর্ম ছেড়ে সে তোমার আর জৈন ধর্ম গ্রহণ করেছিল। ভালো করে শোনো 18 নম্বর প্রশ্ন। তো 18 নম্বর প্রশ্ন বলছি, ভারত মে প্রথম স্বর্ণ মুদ্রা চালানে বালা শাসক কন থা।
18 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। ভারতে মানে প্রথম মানে স্বর্ণ মুদ্রা যে এক ধরনের যে, তো সেই সময় অনেক মুদ্রার প্রচলন ছিল, রূপার কয়েন, সোনার কয়েন, চান্দির কয়েন। তো প্রথম স্বর্ণ মুদ্রা মানে কোন শাসকরা চালিয়েছিল? তো প্রথম স্বর্ণ মুদ্রা চালিয়েছিল ইন্ডো গ্রিক যে শাসন, তারাই চালিয়েছিল। গুপ্ত শাসক কি? সরকারি ভাষা কি ছিল? মানে গুপ্ত শাসনকালে যে গুপ্ত বংশ, মৌর্য বংশ, আরও যে সব বংশ এসেছিল তাদের শাসনকালে প্রত্যেক শাসনকালেরই আলাদা আলাদা একটি ভাষা ছিল। তো সেই ভাষার মধ্যে তোমার আর গুপ্ত শাসনকালের সেই ভাষা মানে সরকারি যে ভাষা, সেই ভাষাটি হচ্ছে সংস্কৃত ভাষা। তারপরে 21 নম্বর প্রশ্ন চলে যাও। 21 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য ने सेलुकास को किस वर्ष पराजित किया था? মানে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে কোন সালে পরাজিত করেছিল সেটাই এখানে জানতে চেয়েছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিল সেলুকাসকে 305 বিসি, মানে 305 খ্রিস্টপূর্বাব্দে পরাজিত করেছিল। হর্ষচরিত, কোশ্চেন নম্বর 20, হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছিলেন? তো হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন, তোমরা সবাই জানো, হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন বাণভট্ট। বাণভট্টের লেখা গ্রন্থ হচ্ছে হর্ষচরিত। তারপরে পরের প্রশ্ন চলে যাও। কোশ্চেন নম্বর 21, अधिकांश चोल मंदिर अधिकांश चोल मंदिर किस देवी की मूर्ति समर्पित है? মানে ভারতবর্ষে যে তোমার অধিকাংশ চোল মন্দির ছিল চোল রাজাদের সময়, সেই চোল মন্দিরে মানে কোন দেব দেবীর মানে মূর্তি মানে বেশি দেখা যেত? তো এখানে চোল মন্দিরে সেই সময় শিবের মূর্তি বেশি দেখা যেত, মানে চোল শাসনরা শিবের আরাধনায় বেশি করত, তাই তাদের আমলে যে তারা মন্দির বানিয়েছিল, তো সেই মন্দিরে শিব যে ভোলানাথ তার মূর্তি দেখা যেত। তো তারপরে 22 নম্বর প্রশ্ন চলে যাও। 22 নম্বর প্রশ্ন ভালো করে শোনো এবং তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। তো 22 নম্বর প্রশ্ন হচ্ছে, সারনাথ স্তম্ভ, সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিল? তো সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিল সম্রাট অশোক নে সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিল। এবার পরের প্রশ্ন তোমার কোশ্চেন নম্বর 24, চোল রাজার শাসন কোথায় ছিল? মানে চোল রাজারা, চোল যে রাজবংশ, সেই চোল রাজবংশরা যে শাসন করতো, সেই শাসনকালটি মানে ভারতবর্ষের কোন সাইডে তাদের শাসনকাল ছিল সেটাই বলা হয়েছে। তো ভারতবর্ষের এখন বর্তমানে ভাগ হয়ে গেছে, সেটা ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে চোল রাজাদের শাসনকাল সব থেকে বেশি আমরা ইতিহাসে পড়েছি এবং ইতিহাসে তার আখ্যাও পাওয়া যায়। তারপরে কোশ্চেন নম্বর 25, अलबिरुनी अलबिरुनु अलबिरुनी किसके संग भारत आया था? তো অলবিরুনি ভারতে এসেছিল মোহাম্মদ গজনির সঙ্গে। মোহাম্মদ গজনি যে, তার সঙ্গে অলবিরুনি ভারতবর্ষে পদার্পণ করেছিল। তো পরের প্রশ্ন তোমরা শোনো ভালো করে। पृथ्वीराज रासोबी पृथ्वीराज रासोसी निम्नलिखित में से किसने लिखा था? चंद्रबर दाई ने लिखा था। तो प्रश्न नम्बर 29 चले जाओ। प्राचीनतम विश्वविद्यालय कौन सा है? মানে সব থেকে সেই সময়কার যে প্রাচীন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটি ছিল সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়? তো তোমরা সবাই জানো সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয় হচ্ছে লালন্দা বিশ্ববিদ্যালয়। লালন্দা যে বিশ্ববিদ্যালয় সেটাই সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়। তো পরের প্রশ্ন চলে যাও। 30 নম্বর প্রশ্ন, লিঙ্গরাজ মন্দির কাহা পার স্থিত হে? তো এখানে বলছে যে লিঙ্গরাজ যে মন্দির, একটি মন্দিরের নাম, সেই মন্দিরটি কোথায় স্থাপিত আছে? তো লিঙ্গরাজ মন্দির স্থাপিত আছে আমাদের ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে, লিঙ্গরাজ মন্দির স্থাপিত আছে। অষ্টাধ্যায়ী গ্রন্থ কি রচনা কौन थे? অষ্টাধ্যায়ী মানে ব্যাকরণী যে অষ্টাধ্যায়ী গ্রন্থ, उसका রচনা कौन थी? তো অষ্টাধ্যায়ী গ্রন্থের রচনা ছিলেন পাণিনি। পাণিনির রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থ। তারপরে 32-এর প্রশ্নটি ভালো করে শোনো। 32-এর প্রশ্নটি তোমাদের অনেক সময় ভালো ভালো এক্সামে চলে আসে। দিলবাড়া মন্দির কাহা পার স্থিত হে?
তো এখানে বলছে তোমার যে দিলবাড়া মন্দির, সেই মন্দিরটি কোথায় স্থাপিত হয়েছিল। তো দিলবাড়া মন্দিরটি রাজস্থানের আবু পর্বতে স্থাপিত হয়েছিল। রাজস্থানের আবু পর্বতে দিলবাড়া মন্দির এর স্থাপিত হয়েছিল। তারপরে उत्तराखंड में सम्राट अशोक की शिलालेख की प्रतीक कहाँ पर मिलता है। মানে উত্তরাখণ্ডের নামক একটি জায়গায় যে অশোকের যে শিলালিপির প্রতীক পাওয়া যায় সেটা হচ্ছে কোন জায়গাটি ছিল। তো জায়গাটি ছিল কালসি নামক একটি জায়গা। সেই জায়গাটি ছিল কালসি নামক একটি জায়গা। 34 নম্বর প্রশ্ন, निम्नलिखित में से किस शासक ने बौद्धों के लिए विक्रमशिला विश्वविद्यालय निर्माण करें, মানে निर्माण किया था। তো এখানে বলছে নিম্নলিখিত মেসে বৌদ্ধ যে অনুরাগী মানে বৌদ্ধ ধর্মানুরাগী যারা ছিল তাদের জন্য মানে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বিক্রমাশিলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন। তো বিক্রমাশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করে ধর্মপাল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।